তো বন্ধুরা আমরা কিন্তু এন্ট্রি করেছি অনেকক্ষণ হলো ইউপিতে, আর আমরা কিন্তু পৌঁছে গেছি প্রয়াগরাজে। এই যে প্রয়াগরাজের এন্ট্রি গেট, পুরো রাত এবং অর্ধেক দিন গাড়ি চালানোর পর আমরা কিন্তু প্রয়াগরাজ ফাইনালি পৌঁছাতে পেরেছি। তো বন্ধুরা, যেখানে 25-30 কিলোমিটার দূর থেকে পুরো ব্লক, সেখানে কিন্তু আমরা বাইক নিয়ে সঙ্গমে যাচ্ছি স্নানের জন্য। এটাই আমাদের কাছে একটা বড় ব্যাপার। পুরোকাল রাত 8টা থেকে এবং আজ এখন বাজছে প্রায় 1:30-2টো মতো, আর এখানে আমরা সঙ্গমে বাইক নিয়ে পৌঁছে গেছি স্নানের জন্য। এটা আমরা ভাবতে পারিনি যে সঙ্গমে আমরা বাইক নিয়ে পৌঁছাতে পারবো, যেখানে মানুষ 15 থেকে 20 কিলোমিটার পায়ে হাঁটছে। पास भी करेगा क्या? তো হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন আমি বেরিয়ে পড়েছি অনেকটাই লং জার্নির উদ্দেশ্যে, আর এখন বাজছে ঘড়িতে 8টা মতো। আর আজকের রাইডটা আমার হতে চলেছে নাইট রাইড, তো সেই কারণেই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি সন্ধ্যায়। তো এখান থেকে আমি 10 নম্বর যাব, ওখান থেকে অর্ণবকে তুলে নেবো। অর্ণব আমার সঙ্গেই রাইড করবে, কারণ নাইট রাইডে একা গোটাটা চালানো সম্ভব হবে না। তো সেই কারণেই অর্ণব আর আমি দুজনেই চেঞ্জ করে করে চালাবো। আমি কিছুটা চালাবো এবং অর্ণব কিছুটা চালাবে। তো চলো আস্তে আস্তে এগোতে থাকি 10 নম্বরের দিকে। আর আমি এখন আছি আমাদের পাড়ার রাস্তায়। তো এখান থেকে আগে খেজুরতলা বাজার হয়ে তারপর আমি সোজা 10 নম্বরের দিকে বেরিয়ে যাব। এই যে আমাদের পাড়ার কালী মন্দির, এটা হচ্ছে কুমারচক কালী মন্দির। আর আমি আগের জার্নিটা আমার এখান থেকেই শুরু করেছিলাম, আমি আর দেবজিৎ মিলে। তো চলো আমি আগে খেজুরতলার বাজারে পৌঁছাই, ওখান থেকে সোজা বাঁ দিক নিয়ে নেব। এই যে আমি খেজুরতলা বাজার দেখতে দেখতে পৌঁছে গেছি, আর এখান থেকেই আমি নিয়ে নেব বাঁ দিক, কারণ ডান দিক গেলে হচ্ছে নিমদিঘি পড়বে, NH-16 হাইওয়ে। আর আমি বাঁ দিক নিয়ে 10 নম্বর যাব, আর 10 নম্বর থেকেই অর্ণবকে পিক আপ করে নেব। তারপর আমরা দুজনে একসঙ্গে রাইড করব। তো চলো কথা না বেশি বাড়িয়ে আমি আস্তে আস্তে 10 নম্বরের দিকে এগোতে থাকি, আর তোমরাও আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাদের এই জার্নিটা কিন্তু খুবই একটা চ্যালেঞ্জিং জার্নি হতে চলেছে, সেই কারণেই আমরা খুবই প্রিপারেশান নিয়েই বেরিয়েছি আজকে। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ চালানোর পর আমি পৌঁছে গেছি কিন্তু 10 নম্বর। এই যে আমি 10 নম্বর চলে এসেছি, এখানেই অর্ণবের ওয়েট করার কথা। তো চলো 10 নম্বর থেকে বাঁ দিক নিয়ে অর্ণবের বাড়ি, তো ওখানেই হয়তো অর্ণব দাঁড়িয়ে আছে, ওখান থেকে অর্ণবকে পিক আপ করে নেবো। তো চলো দেখি অর্ণব কোথায়, হয়তো বাঁ দিকেই থাকার কথা। ওকে এই সামনেই মন্দিরের কাছে দাঁড়ানোর কথা ছিল, আমি বলেছিলাম। এই যে অর্ণব হয়তো ডান দিকেই দাঁড়িয়ে আছে। তো চলো অর্ণবকে পিক আপ করে নিই, তারপর আমি সোজা এখান থেকে রানিহাটির দিকে রওনা দেব। তো ফাইনালি বন্ধুরা, আমাদের ফুল প্যাকেজিং কমপ্লিট, আর আমরা এখান থেকে বেরিয়ে যাব এক্ষুনি। আর অর্ণবকে কিন্তু ড্রপ করতে এসেছিল ওর গার্লফ্রেন্ড। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখান থেকে আমরা কিন্তু সোজা যাব রানিহাটির উদ্দেশ্যে। তো এখান থেকে আমরা রানিহাটি পৌঁছে ওখান থেকে আবার NH-16 ধরে আমরা কিন্তু চলে যাব ধুলাগড়ের দিকে। তো চলো আস্তে আস্তে এগোতে থাকি। তো বন্ধুরা, আমরা 10 নম্বর থেকে বেরিয়ে 10 নম্বরেরই পরের স্টপেজ মানিকপীরে আমরা কিন্তু পৌঁছে গেছি। আর এখান থেকে আমরা যে রানিহাটি যাব, এরপরে কিন্তু অতটা লোকালিটি নেই, সেই কারণে আমি আর ভিডিও করব না। একদম রানিহাটি পৌঁছে তারপরেই NH-6 উঠে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলতে থাকবো। আর চলো দেখতে থাকো, রাস্তায় কথা হবে, অনেক আড্ডা হবে। আর আমরা কিন্তু নাইট রাইডটা খুবই এনজয় করতে করতেই বেরিয়েছি। তো পুরো রাইডটা কেমন আমাদের হয় সেটা তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো
তো ফাইনালি বন্ধুরা লোকাল রাস্তা ছাড়িয়ে আমরা কিন্তু এখন চলেছি NH-16-এ। আর এটা কিন্তু আমরা ধুলাগড়ের আগে আছি। তো এখান থেকে আমরা সোজা চলে যাব একদম কোনা এক্সপ্রেস, তারপরে ওখান থেকে আমরা আবার বাঁদিক নিয়ে বর্ধমান হাইওয়ে ধরবো, মানে যেটা সোজা চলে যাচ্ছে কিন্তু ধানবাদ। তো চলো আমরা আস্তে আস্তে এগোতে থাকি ধানবাদের উদ্দেশ্যে। তার আগে কিন্তু পড়ে যাবে বর্ধমান। তো ওখান থেকে আমরা টিফিন করে তারপরে আবার বেরিয়ে যাব ধানবাদের উদ্দেশ্যে। আর আজকের রাইডটায় কিন্তু কথা কম আর রাইড বেশি। তো চলো আস্তে আস্তে এগোতে থাকি বর্ধমানের দিকে। আর আজকে আমাদের লং জার্নির প্রথম টোল কিন্তু আমরা ক্রস করতে চলেছি, এটা কিন্তু ধুলাগড় টোল। আর এখান থেকে ক্রস করার পর আমরা এখন আর টোল পাবো না, অনেকটা পরেই আবার টোল পাবো। তো চলো আস্তে আস্তে এগোতে থাকি বর্ধমানের উদ্দেশ্যে। তোমরাও আমাদের সঙ্গে থাকো এবং সাথে থাকো, ভিডিওটা এনজয় করতে থাকো এবং আমাদের পুরো নাইট জার্নিটা কেমন হয় সেটা আমাদের সঙ্গে থেকে এনজয় করো। তো ফাইনালি বন্ধুরা আজকে আমাদের লং জার্নির প্রথম ফ্লাইওভার আমরা ক্রস করতে চলেছি। এটা হচ্ছে ধুলাগড় ফ্লাইওভার। এখান থেকে নিচে থেকে বাঁ দিক নিয়ে গেলে এটা সোজা চলে যাচ্ছে মুন্সিরহাট এবং ডান দিক গেলে এটা সোজা চলে যাচ্ছে সাঁকরাইল। তো আমাদের প্রথম ফ্লাইওভার আমরা ক্রস করছি এবং এটা ক্রস করে আমরা সারা রাতে অনেক ফ্লাইওভার পাবো, কিন্তু এটা আমাদের আজকের জার্নির প্রথম ফ্লাইওভার। তো চলো আমরা আস্তে আস্তে এগোতে থাকি বর্ধমানের উদ্দেশ্যে। আর নাইটের জার্নিটা আমরা কিন্তু খুবই রোমাঞ্চের সঙ্গে রাইড করছি। তো চলো দেখা যাক পুরো রাতটা কেমন কাটে আমাদের, এবং তোমরাও দেখতে থাকো আমাদের সঙ্গে সঙ্গে, এবং আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে এগোতে থাকি। বন্ধুরা অঙ্কুরহাটি ক্রস করার পর আমরা চলে এসেছি কোনা এক্সপ্রেসে। আর এখান থেকে বাঁ দিক নিলে কিন্তু এটা চলে যাচ্ছে কলকাতা, আর সোজা নিলে কিন্তু এটা চলে যাচ্ছে ডানকুনি। তো আমরা সোজা এখান থেকে ডানকুনি যাব, ওখান থেকে আমরা বাঁ দিক ধরে নেব বর্ধমানের দিকে দুর্গাপুর এক্সপ্রেস। আর ওখান থেকে কিন্তু আমরা সোজা চলে যাব ধানবাদ। তো ওই রুটটা কিন্তু আর NH-16 থাকবে না, ওটা NH-19 হয়ে যাবে, ওটা NH-19। তো চলো আমরা ডানকুনি পৌঁছে ওখান থেকে NH-19 ধরে নেব। 19-এর ধরেই সোজা চলতে থাকবো আমরা এখন বর্ধমান পর্যন্ত। তো এখান থেকে পরের কটা স্টপেজ তোমাদের বলে দিই। এখানে আমরা যেটা আছি এটা কোনা এক্সপ্রেস, আর এখান থেকে ছাড়লেই প্রথমেই পড়বে লালবাড়ি, তারপরে সলভ। তো আমরা সলভ ক্রস করে সোজা চলে যাব ডানকুনি। তো চলো আস্তে আস্তে ডানকুনির দিকে এগোতে থাকি। তো এখন রাইড করছে কিন্তু অর্ণব, আর আমরা এখন যে রুটে আছি এটা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেস। আর এখানে কিন্তু বেজে গেছে আমাদের 9টা মতো, আর এই এক্সপ্রেসে কিন্তু পুরো ফাঁকা। তো আমরা বেশ জোরেই যাচ্ছি এখন, আর আমি পিলিয়ন হিসেবে বসে আছি। অর্ণব কিছুটা গাড়ি চালিয়ে নেবে, তারপর আমি বর্ধমানের পর থেকে আবার ধরবো। তো চলো আস্তে আস্তে এগোতে থাকি, আর বর্ধমান গিয়ে আমাদের টিফিনটা সেরে নেবো, তারপর আবার দেখা হচ্ছে। বেশ কিছুক্ষণ আসার পর আমরা দাঁড়িয়েছিলাম আদি ল্যাংচা নিলয়ে। আর এখান থেকে আমাদের বাড়ি থেকে আনা কিছু খাবার এবং দোকানের ল্যাংচা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। তো ফাইনালি বন্ধুরা বর্ধমান ছাড়ার পর আমরা কিন্তু চলে এসেছি আসানসোল। আর এখানে আসানসোলের আগে আমরা একটা টোল প্লাজায় দাঁড়িয়ে আমরা একটু রেস্ট করে নিচ্ছি, তারপর আমরা এখান থেকে আবারও বেরিয়ে যাব সোজা ধানবাদের দিকে। তো এই যে আমাদের বাহন অ্যাভেঞ্জার 220, আর এই যে অর্ণব, আমরা এখানে একটু রেস্ট করে তারপর আবার বেরিয়ে যাব ধানবাদের উদ্দেশ্যে। তো বন্ধুরা ভোরের আলো ফুটে গেছে, আর আমরা কিন্তু আছি এখন বিহারের কাছাকাছি। তো রাত্রির হয়ে যাবার কারণে ভিডিও আর রেকর্ড করা হয়নি। তো আমরা শেষ দেখা করেছিলাম আসানসোলে, তারপর আমরা এন্ট্রি করেছি ধানবাদ, মানে হচ্ছে ঝাড়খণ্ড। আর তারপর হাজারিবাগের পাস হয়ে আমরা কিন্তু চলে এসেছি বিহারের কাছাকাছি। আর কিছুটা পরই আমরা বিহার এন্ট্রি করব, আর যেটা হচ্ছে ঔরঙ্গাবাদ। তো চলো আস্তে আস্তে আমরা ঔরঙ্গাবাদের দিকে এগোতে থাকি।
যেটা হচ্ছে বিহার, মানে হচ্ছে গয়ার পাস হয়ে ওটা কিন্তু চলে যাচ্ছে। আর আমরা কিন্তু এখনও NH-19 ছাড়েনি, তো এই NH-19 ধরেই আমরা কিন্তু সোজা চলে যাব বারাণসী। তো চলো কথা কম বলে আর রাস্তা তাড়াতাড়ি কভার করে আমাদের কিন্তু দুপুরের মধ্যেই প্রয়াগরাজ এন্ট্রি করতে হবে। তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু এখন চলেছি বিহারে, মানে হচ্ছে ঔরঙ্গাবাদে আছি এখন আমরা। এখানে দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে, পুরো নাইট গাড়ি চালিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গল ক্রস করে ঝাড়খণ্ড ক্রস করে আমরা চলে এসেছি কিন্তু বিহারে। তো চলো আস্তে আস্তে এখানে এগিয়ে আরেকটু সকাল হলে আমরা একটা টোল প্লাজায় দাঁড়াবো এবং ওখানে কিছুটা টিফিন করে তারপর আমরা আবার বেরিয়ে যাব সোজা প্রয়াগরাজের উদ্দেশ্যে। তো বন্ধুরা আমরা ক্রস করে এসেছি ঝাড়খণ্ড এবং আছি এখন বিহারে। সকাল হয়েই গেছে, 6:30 মতন বাজছে এখন। আর ঝাড়খণ্ড বিহার কিন্তু পুরোটাই কিছুটা করে পাহাড়ি এলাকা আছে। তো ঝাড়খণ্ডে রাত্রিরে গাড়ি চালানোর কারণে আমরা পাহাড়ের দৃশ্যটা কিন্তু দেখিনি, কিন্তু ঠান্ডার উপভোগ করেছি। ওখানে রাত্রিরে ভালোই ঠান্ডা ছিল। আর আস্তে আস্তে আমরা প্রয়াগরাজ পৌঁছে ওখানে আমাদের স্নান করার পর ফেরার পথে কিন্তু আমরা বিহার এবং ঝাড়খণ্ডের পুরো দৃশ্যটা দেখতে তবেই কিন্তু বাড়ি ফিরব। তো চলো বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আমাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করি। আর একটুকু বলে রাখি যে বিহারের রাস্তা কিছুটা ভালো কিছুটা খারাপ, ঝাড়খণ্ডের রাস্তা পুরোটাই ভালো। আর এই দিকে জামটাম এখনও আমরা কিন্তু পাইনি। আর একটু আগিয়ে মানে হচ্ছে প্রয়াগরাজের আগে কিছুটা আগে আমি শুনেছিলাম জ্যাম আছে 70-80 কিলোমিটার আগে থেকে। চলো দেখতে থাকি আমরা জাম পাই কিনা এবং জামে আমরা পড়ি কিনা। যেহেতু আমরা বাইক নিয়ে এসছি সেই হেতু জামে না পড়ে কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। তো চলো এগোতে থাকি আর তোমরাও আমাদের সঙ্গে দেখতে থাকো এই যে দূরের পাহাড়ি মনোরম দৃশ্যগুলো দেখতেই কিন্তু আমাদের দুপুরের মধ্যে প্রয়াগরাজ এন্ট্রি করতে হবে, না হলে কিন্তু আমরা আজকে 12 তারিখে স্নানটা করতে পারবো না। তো চলো আস্তে আস্তে এগোতে থাকি প্রয়াগরাজের দিকে। তো বন্ধুরা ইউপি এন্ট্রি করেছি আমি, বেশ কিছুক্ষণ হয়ে গেছে, ঘন্টা 3-4 মতো। আর ইউপির রাস্তা কিন্তু একদম পুরো ক্লিয়ার মাখনের মতো রাস্তা। তো এখান থেকেই দেখতে পাচ্ছি আমি একটা বোর্ড, আর এখান থেকে সম্ভবত 33-35 কিলোমিটার মতো আর প্রয়াগরাজ বাকি। তো চলো কথা না বাড়িয়ে আমি তাড়াতাড়ি প্রয়াগরাজের দিকে রওনা দিই। আর ওখান থেকে আমরা স্নান করার পর আমরা কিন্তু সন্ধ্যের মধ্যেই মানে সন্ধ্যের পরেই কিন্তু আমাদের আবার ইউপি ছেড়ে বাড়ির দিকে রওনা দিতে হবে। তো চলো আমরা তাড়াতাড়ি প্রয়াগরাজ সঙ্গমে পৌঁছানোর চেষ্টা করি। তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু ইউপি এন্ট্রি করে নিয়েছি। আর এখান থেকে 150 কিলোমিটার গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব প্রয়াগরাজ। আর বর্ধমান থেকে কিন্তু আমি দেখতে থাকছি যে প্রয়াগরাজের উদ্দেশ্যে প্রচুর গাড়ি বেরিয়েছে, প্রাইভেট গাড়ি এবং বাস অধিকাংশই কিন্তু প্রয়াগরাজের দিকেই যাচ্ছে এবং কিছু গাড়ি ফিরছে। তো বন্ধুরা পুরো রাত গাড়ি চালিয়ে মানে হচ্ছে কাল সন্ধ্যা থেকে গাড়ি চালিয়ে আমি কিন্তু চলে এসেছি এই যে প্রয়াগরাজের মেন গেট, মানে হচ্ছে ইউপির প্রয়াগরাজের মেন গেট কিন্তু আমরা ক্রস করতে চলেছি। এখান থেকে আর বেশি দূর নয়, 80-90 কিলোমিটারের মধ্যেই আমরা কিন্তু প্রয়াগরাজ এন্ট্রি করে নেব। আর এইখানে এই যে পাশে অরেঞ্জ কালারের বাসটা দেখলাম, এই বাসগুলো কিন্তু প্রয়াগরাজ স্টেশন থেকে প্রয়াগরাজ পর্যন্ত বাসগুলো কিন্তু ফিয়ে মানে হচ্ছে সরকারি বাস, এইগুলো ফিয়ে কিন্তু নিয়ে যাচ্ছে প্রয়াগরাজ মেলায়, মানে হচ্ছে দর্শনার্থীদের স্নানের জন্য। তো চলো এখান থেকে কিন্তু জাম আমি আস্তে আস্তে পাচ্ছি আর এখান থেকে জাম কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা প্রয়াগরাজ এন্ট্রি করার কিছুটা আগে থেকেই আমরা কিন্তু এই মেন রাস্তার যে কাটিংগুলো আছে এখানে বাঁশের ব্যারিকেড দেখতেই পাচ্ছি। আর এই যে সামনে বোর্ড আমরা দেখছি, এখান থেকে প্রয়াগরাজ মাত্র আর 25 কিলোমিটার মতো। তো চলো আস্তে আস্তে এগোতে থাকি প্রয়াগরাজের দিকে।
সো ফাইনালি প্রয়াগরাজ কিন্তু আর বাকি মাত্র 25 কিলোমিটার। আর এই যে সরকারি বাসগুলো স্টেশন থেকে নিয়ে আসছিল দর্শনার্থীদের, ওদের কিন্তু এখানেই ড্রপ করে দিচ্ছে। আর এখান থেকে সামনের মেন রাস্তা পুরো বন্ধ করে দিয়েছে। তো এখান থেকে আমরা দেখি কোনটা দিয়ে যেতে পারি। এখান থেকে দেখতেই পাচ্ছ সামনের রাস্তা পুরো বন্ধ, ব্লক করে দিয়েছে। তো ওখানে ব্লক করে দেওয়ার পর আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আর আমরা কিন্তু পেয়ে গেছি এক দাদাকে। ইনি কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে একদম প্রয়াগরাজ সঙ্গমে। উনি তো সেটাই বললেন। তো চলো আমরা ওনার পিছন পিছন প্রয়াগরাজ সঙ্গম পর্যন্ত যাবার চেষ্টা করি, আর ওখান থেকেই আমরা স্নান টান করে নেব। তো আমরা কিন্তু মেন রাস্তা ছেড়ে দিয়েছি, মেন রাস্তা ছেড়ে কিন্তু প্রত্যেকটা অলিগলি দিয়েই কিন্তু আমরা এগোচ্ছি প্রয়াগরাজ সঙ্গমের দিকে। তো চলো আস্তে আস্তে এগোতে থাকি সঙ্গমের দিকে, আর আমরা যতটা সম্ভব পারবো ভিড়টা কাটিয়ে সঙ্গমের দিকে এগোনোর। ফাইনালি বন্ধুরা বেশ কিছুক্ষণ অলিগলি দিয়ে প্রায় 15-20 কিলোমিটার আসার পর আমরা কিন্তু সঙ্গমে পৌঁছে গেছি। আর এখান থেকেই কিন্তু প্রয়াগরাজ মেলার শুরু। এই মেলাটা কিন্তু আরও 20-25 কিলোমিটার ধরেই চলছে। দেখতেই পাচ্ছ প্রয়াগরাজ কুম্ভ মেলার এরিয়াটা। এখান থেকে যত দূর দেখা যায় তত দূরই কিন্তু কুম্ভ মেলা চলছে। আর এখান থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, কিন্তু পুরোটাই এই দাদার জন্য। এই দাদাকে পেয়েছি বলেই কিন্তু আমরা এতটা রাস্তা কভার করতে পেরেছি, নালে কিন্তু আমাদের 15-20 কিলোমিটার পায়ে হেঁটেই কিন্তু সঙ্গমে পৌঁছাতে হতো। আমরা এই পুরো রাস্তাটা কভার করতে পারলাম কিন্তু এই দাদার জন্যই। দাদা বলেছে সামান্য কিছু তেল খরচা দিলে 100-200 টাকা, তাতেই ওনার হয়ে যাবে। তো চলো আস্তে আস্তে এগোতে থাকি, আর আমরা সঙ্গমের দিকে মানে নিচে নামতে চেষ্টা করব। আগে গেটে জাম যদি পাই তাহলে তার পরের গেটে গিয়ে আমরা দেখব কিন্তু নিচে বাইক নিয়ে যাওয়া যায় কিনা। সামনের গেটে কিন্তু ভালোই ভিড় আছে, এখানে সম্ভবত এন্ট্রি দেবে না। আমরা এখান থেকে আগের গেটে যাব, ওখান থেকে সম্ভবত এন্ট্রি দিয়ে দেবে। তো চলো এগোতে থাকি আগের গেটে। এই গেটে পুরো কিন্তু ব্লক, এই গেটে কিন্তু এন্ট্রি দিচ্ছে না। তো চলো আগের গেট দিয়ে সম্ভবত এন্ট্রি দেবে, সেই কারণে দাদা আগের দিকে যাচ্ছে। তো আমরাও ওনার পিছন পিছন যাচ্ছি সঙ্গমের নিচে বাইক নিয়ে যাবার কারণেই। এই যে বাইকের এন্ট্রি কিন্তু এই গেটে আছে। আমরা সোজা নিচের দিকে নেমে গেলাম, আর কোনো দিকে না তাকিয়ে সোজা সঙ্গমের দিকে গেট ধরে নিচের দিকে চলে যাচ্ছি। আর এখান থেকে পাশেই কিন্তু এই যে ছোট ছোট তোমরা তাঁবুগুলো দেখছো, এইগুলো কিন্তু রেন্টে দেওয়া হয়, যেগুলো যারা অনেক দূর থেকে কুম্ভ মেলায় আসছে তারা কিন্তু থেকে যেতে পারে এখানেই। বেশি দূর হোটেলে না গিয়ে সামনেই কিন্তু ছোট ছোট কুম্ভ মেলাতেই তাঁবু পাওয়া যাচ্ছে নাইটে স্টে করার জন্য। এখান থেকেই আমরা দাদাকে বিদায় দিয়ে দিলাম। আর এই যে দেখছো প্রয়াগরাজের আর এক গেটে আমরা চলে এসেছি। এখান থেকেও আরও আমাদের যেতে হবে আরও 10 কিলোমিটার মতো, তবেই কিন্তু আমরা সঙ্গমে পৌঁছাবো। তো চলো আস্তে আস্তে এগোতে থাকি, যে গেটটা খালি পাবো সেই গেটেই কিন্তু আমরা
বাইক নিয়ে এন্ট্রি করব এবং সঙ্গমে যাওয়ার চেষ্টা করব। তো চলো দেখতে থাকো, আমরা আস্তে আস্তে সঙ্গমের দিকে এগোতে থাকি। প্রত্যেকটা গেটেই যে অসম্ভব ভিড় তার কোনো মানে নেই। এখানে কুম্ভ মেলার প্রচুর গেট আছে। এই গেটে যদি ভিড় বেশি থাকে সেই গেটটা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে এবং অন্য গেটটা খুলে দেওয়া হচ্ছে। যেখানে যে গেটটায় ভিড় বেশি সেই গেটটায় এন্ট্রি বন্ধ এবং যে গেটটায় ভিড় কম সেই গেটটায় কিন্তু এন্ট্রি দেওয়া হচ্ছে। তো চলো আমরা আস্তে আস্তে যে গেট খোলা আছে সে গেট ধরেই কিন্তু সঙ্গমের দিকে এগোচ্ছি। এমনও এখানে ভিড়ের গেট আছে যে গেটে কিন্তু পায়ে হেঁটেও এন্ট্রি দিচ্ছে না, আর আমরা সেখানে কিন্তু বাইক নিয়ে সঙ্গমে যাওয়ার চেষ্টা করছি। কুম্ভ মেলার পুরো সঙ্গমে আমরা প্রায় পৌঁছে গেছি, আর এখান থেকে বেশি দূর না, এখান থেকে আর মাত্র 5-6 কিলোমিটার গেলেই আমরা বাইক রেখে সঙ্গমে চান করতে পারবো। দূরে ওই যে দেখা যাচ্ছে সঙ্গম, আমরা বাঁ দিক ধরে কিছুটা গিয়ে বাইকটা একটু ভালো জায়গায় রেখে তারপরে আমরা স্নানের জন্য এগিয়ে যাব সঙ্গমে। পুরো রাত্রি বাইক চালিয়ে এবং অর্ধেক দিন বাইক চালিয়ে আমরা সঙ্গমে বাইক নিয়ে আসতে পেরেছি, এটা আমাদের কাছে অনেকটাই ব্যাপার। কারণ অধিকাংশ লোকই কিন্তু 25-30 কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটে সঙ্গমে আসছে, আর সেখানে কিন্তু আমরা বাইক নিয়ে সঙ্গমে পৌঁছে গেছি। এটাই আমাদের কাছে অনেক বড়। তো চলো আর কথা না বাড়িয়ে স্নানটা কমপ্লিট করি, তারপর ওখান থেকে বেরিয়ে আবার কথা হবে। তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু বাইক নিয়ে সঙ্গমে আসতে পেরেছি, যেটা কিন্তু আমাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। রাস্তা 25-30 কিলোমিটার আগে থেকেই ব্লক ছিল, সেখানে কিন্তু আমরা বাইক নিয়ে সঙ্গমে চলে এসেছি স্নানের জন্য। ব্যাগ ট্যাগ রেখে আমাদের স্নান কিন্তু শুরু করে দিয়েছি। অর্ণব যে স্নান করছে আর আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আমি স্নান করার পরেই ওপরে ব্যাগ এবং অর্ণবের জামা কাপড়ের কাছেই দাঁড়িয়ে আছি এবং অর্ণব স্নান করছে। আর এই দূরে প্রয়াগরাজের যতটা এরিয়া আছে, মানে হচ্ছে প্রয়াগরাজের এই দিক এবং ওই দিক, নদীর দুই দিকেই কিন্তু প্রচুর লোকজনের ভিড়, আর এখানে অসংখ্য পুণ্যার্থী কিন্তু স্নান করতে এসেছে। সেখানে আমরাও কিন্তু স্নান করছি এবং স্নান টান করার পর আমরা একটু ছবি তুলে নিলাম। এটা হচ্ছে অর্ণব আর এই যে এটা হচ্ছে আমি। আর এইখানে কুম্ভ মেলাতে আমরা স্নান করে একটু তিলক ফিলক লাগিয়ে দুজনে একটু ছবি ফবি তুলে নিলাম। তারপর এখান থেকে আবার বেরিয়ে যাব আমরা বাড়ির দিকে। ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়ছে। সন্ধ্যা হতেই কিন্তু বন্ধুরা কুম্ভ মেলায় যেসব পুণ্যার্থী স্নানের জন্য এসেছিল তারা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছে, আর সেই কারণেই ভিড়টা একটু বেড়েছে। তো এখানে একটা কথা বলে রাখি, কুম্ভ মেলা হচ্ছে 6 বছর অন্তর হয়, যেটা হচ্ছে অর্ধকুম্ভ। 12 বছর অন্তর যেটা হয় সেটা হচ্ছে পূর্ণ কুম্ভ। আর এখন মানে 2025-এ যে কুম্ভ মেলাটা হচ্ছে এটা কিন্তু মহাকুম্ভ মেলা, আর এটাতে কিন্তু আমরা স্নানের জন্য এসেছিলাম। এই যে এক্সিট গেটটা ধরে আমরা কিন্তু চলেছি, এই এক্সিট গেটটায় একটু ভিড় কম আছে, সেই কারণেই আমরা বাইক নিয়ে এগোতে পারছি। আর অন্যান্য গেটে কিন্তু প্রচণ্ড ভিড়, যেখানে বাইক নিয়ে এগোনো কিন্তু খুবই দুষ্কর হয়ে দাঁড়াচ্ছিল। সেই কারণেই আমরা খুঁজে এই গেটটা পেয়েছি যেটা একটু ভিড় কম আছে। তো চলো আস্তে আস্তে কুম্ভ মেলার বাইরে বেরিয়ে যাই। অসংখ্য ধন্যবাদ জানাবো প্রয়াগরাজকে, যেখানে আমরা বাইক নিয়ে স্নান করতে পেরেছি এবং সুস্থভাবে এখান থেকে মেলা থেকে বেরোতে পারছি।